আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগের দিন সন্ধেবেলা খবর এসেছিল জেলা শাসকদের কাছে যে বানাতে হবে। আজ সকালে সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে যে বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার শুধুমাত্র প্রস্তুত হয়ে গেছে তাই নয়, তারই সঙ্গে সেখানে অনুপ্রবেশকারীদের রাখার কাজও শুরু হয়ে গেছে। ফিতে কেটেছে লালগোলা এবং জানা যাচ্ছে লালগোলার হোল্ডিং সেন্টারে অলরেডি 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। এবার রাতারাতি কি করে এইভাবে হোল্ডিং সেন্টার তৈরি হয়ে গেল, এই নিয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে এর উত্তরটা হচ্ছে লালগোলার যে পদ্মা ভবন, সেই পদ্মা ভবন তৈরি করা হয়েছিল বেসিক্যালি মৎস্যজীবীদের থাকা খাবার জন্য। ওই বিল্ডিং এর একতলায় মৎস্যজীবীরা থাকেন, দোতলা একটি ব্যাংককে ভাড়া দেওয়া হয়েছে এবং 3 তলাটা এই বিল্ডিং এর একটি হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে অলরেডি 3 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। একইভাবে জানা যাচ্ছে বীরভূমের কিষাণ মান্ডি, সেটাকে হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার মালদার ইংলিশ বাজার, সেখানে স্বনির্ভর গোষ্ঠীর একটি দপ্তর ছিল, সেটাকে এখন হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে অলরেডি 9 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। অর্থাৎ কিনা নতুন কোনো আদল নেই, পুরনো যেগুলো ছিল ফাঁকা পড়ে রয়েছে সেই জায়গাগুলোকেই এখন হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপর তাহলে কি হবে? ওয়েল, ডিটেক্ট হয়ে গেলে এরপর যেটা হবে সেটা হলো ডিলিট এবং ডিপোর্ট। আপনারা জানেন যে নবনির্বাচিত বিজেপি সরকার পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে এই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই নীতি গ্রহণ করেছে। আর সব জায়গায় যাতে এই নীতি অত্যন্ত তৎপরতার সঙ্গে বলবৎ করা হয় সেই নির্দেশও কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ভোটের ময়দানে বিজেপির তরফ থেকে অন্যতম 2টি দাবি সামনে রাখা হয়েছিল। এক হচ্ছে গরু পাচার বন্ধ করা হবে এবং 2 অনুপ্রবেশ বন্ধ করা হবে। অনেক ক্ষেত্রেই বারবার যে খবর উঠে এসেছে যে অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে পড়েছেন এবং সেখান থেকে যেতে যেতে অনেক সময় মহারাষ্ট্র বা ভারতের রাজধানী দিল্লি পর্যন্ত পৌঁছে গেছেন, বা অনেক সময় এইরকম পর্যন্ত খবর এসেছে যে অনুপ্রবেশকারীরা এই দেশে ঢুকে ভারতীয় সমস্ত নথিপত্র এমনকি ভারতীয় পাসপোর্ট তৈরি করে ভারতীয় নাগরিক সেজে এখান থেকে অন্য দেশে চলে গেছেন। এই সমস্ত বিষয় বন্ধ করা হবে সেই দাবি সামনে রাখা হয়েছিল। নমস্কার, আমি পৌলমী। দেখুন, কেন্দ্রীয় স্তরে বিজেপির তরফ থেকে দেশের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আশাটা কতটা গুরুত্বপূর্ণ সেই কথা বারবার বলা হয়েছে। এখন যখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে গেছে, এই সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে তৎক্ষণাৎ নেওয়া হয়েছে। যেমন ভারতের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে জমি কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া, বেড়া দেওয়ার জন্য জাতীয় সড়ক, বেশ কিছু জাতীয় সড়ক কেন্দ্রীয় মন্ত্রককে হস্তান্তরিত করা, যাতে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট চিকেন নেককে সুরক্ষিত রাখা যায়। এবং অবশ্যই এখন এই যে নীতি দেখতে পাওয়া যাচ্ছে এই সরকারের তরফ থেকে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। দেখুন, আসামে হিমন্ত বিশ্ব শর্মা আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার যে অনুষ্ঠান ছিল, সেখানে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। হেমন্ত বিশ্ব শর্মা তিনি শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, ক্যাপশনে লেখেন, ব্যাড ডেজ ফর ডট 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 ব্র্যাকেটে ইউ নো হু। খারাপ দিন আসতে চলেছে, আপনারা জানেন কাদের জন্য। হিমন্ত বিশ্ব শর্মা একটা সময় কংগ্রেসে ছিলেন, তারপর পালা বদলের পর তিনি বিজেপিতে আসেন এবং এখন বিজেপির হিন্দুত্বের যে মুখগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি বড় হিন্দুত্বের মুখ হিসেবে দেখা হয় হিমন্ত বিশ্ব শর্মাকে। শুভেন্দু অধিকারী একটা সময় কংগ্রেসের ছাত্র পরিষদ করার পর তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হওয়ার পর বিজেপিতে যোগদান করেন। বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হয়েছে, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি এই কথা বারবার বলেছেন যে তিনি হিন্দুদের ভোটে জয়ী হয়েছেন, মুসলিমরা তাকে মোটেই ভোট দেয়নি, ভোট দেয় না। দেখুন, হিমন্ত বিশ্ব শর্মা বারবার একটা কথা বলেছেন যে শেষ কয়েক বছরে আসাম থেকে তিনি অনুপ্রবেশকে বন্ধ করার জন্য নানা রকম পদক্ষেপ নিয়েছেন, অনুপ্রবেশ রোখার অনেক রকম চেষ্টা তিনি করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গে পূর্বতন সরকার তৃণমূল কংগ্রেস এবং তার আগে বাম সরকারও এই অনুপ্রবেশকারীদের ঢুকতে শুধুমাত্র জায়গা দিয়েছে তাই নয়, তারই সঙ্গে এদের নিজেদের ভোটার করে নিয়েছে। এখন এই 2 হিন্দুত্ববাদী মুখ এবং মুখ্যমন্ত্রী তারা দুজনে মিলে এমন সব পদক্ষেপ নেবেন যার মাধ্যমে অন্যদের ভালো সময় আসলেও এদের জন্য অত্যন্ত খারাপ সময় আসতে চলেছে, এমনটাই কিন্তু তার দাবি। অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানান, যারা সিএএ এর আওতায় নেই তাদের ধরে সোজা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। তারপর বিএসএফ বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের যে সীমান্ত রক্ষা বাহিনী রয়েছে তাদের সঙ্গে কথা বলে এদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবে। কাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে সেই কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং তারপর ধরে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। দেশে
দেশের এবং রাজ্যের সুরক্ষার স্বার্থে সীমান্ত সংলগ্ন সমস্ত থানায় এই আইন কার্যকর করার নির্দেশ দিলাম, এই কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই সঙ্গে জানা যাচ্ছে প্রত্যেকটা জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্দেহে যাদের ধরা হবে তাদের এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। 30 দিন পর্যন্ত এই হোল্ডিং সেন্টারগুলোয় তাদের রাখা যেতে পারে, তারপর তাদের কিন্তু দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে শুধুমাত্র এখন যাদের এই অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে তাদের নয়, এর আগেও অনুপ্রবেশকারী হিসেবে যারা গ্রেপ্তার হয়েছেন, যাদের অলরেডি দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া চলছে, তাদেরও এই হোল্ডিং সেন্টারে নিয়ে এসে রাখা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে যে নীতি রয়েছে সেখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে যে এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য প্রত্যেকটি রাজ্য সরকার যেন তাদের রাজ্যের প্রত্যেকটা জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করে, যেখানে এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গাদের আটক করে রাখা যাবে এবং তাদের জিজ্ঞাসাবাদও করা যাবে। এবং তারই সঙ্গে জানা যাচ্ছে যে এখানে খরচ খরচার বিষয়টা কি হবে সে সম্পর্কেও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট নিয়ম বলা আছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে এই যে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যাদের আটকে রাখা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর তাদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এই বিএসএফ এর হাতে তুলে দেওয়া পর্যন্ত সমস্ত খরচ খরচা সংশ্লিষ্ট রাজ্য সরকারকেই প্রাথমিকভাবে দিতে হবে, পরে সেই টাকা তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেয়ে যাবে। তবে বিভিন্ন জায়গায় এই যে শরণার্থী শিবির তৈরি করতে হবে তার যাবতীয় খরচ খরচা সবটা কিন্তু রাজ্য সরকারকেই বহন করতে হবে। এবং তারই সঙ্গে এই নিয়ে খুব একটা এক্সট্রা আওয়াজ করার দরকার নেই এমন আবেদনও কিন্তু কেন্দ্রের তরফ থেকে অলরেডি রাজ্যগুলির কাছে জানানো হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই যে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে এই নিয়ে কোনো অপ্রয়োজনীয় প্রচারে যাওয়ার দরকার নেই, বেশি আওয়াজ প্রচারের হাঙ্গামায় একেবারেই যাওয়ার দরকার নেই। এই আবেদনও কিন্তু কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলির কাছে রাখা হয়েছে। দেখুন, এই আবেদনের পেছনে দুটো কারণ আছে। এক হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তিক্ত হোক, এটা অবশ্যই দিল্লি চায় না, এবং তারই সঙ্গে দ্বিতীয় কারণ হচ্ছে এই নিয়ে বিরোধীরা যদি আবার খুব বেশি বিরোধিতা করতে শুরু করে দেয়, বেশি প্রচার করলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে তারা যদি সুপ্রিম কোর্টে চলে যায়, সেক্ষেত্রে মামলা টামলায় আটকে গিয়ে এই প্রসেসটা আরো ধীরে হয়ে যাবে, আরো স্লো হয়ে যাবে, সেটা তারা চান না। এতদিন অবশ্য এর ঠিক বিপরীতটাই দেখতে পাওয়া গেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এবিপিকে একটি ইন্টারভিউ দিয়েছেন ইনসাইড আউট বলে, সেখানে তিনি একটি দাবি সামনে রেখেছেন। তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই, যদিও কেন্দ্র বলছে ঠিক উল্টো কথা, কেন্দ্র বলছে আছে, এবং বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ড বা বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর সঙ্গে কথা বলে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলছেন দেখুন, এই সমস্ত প্রথা মেনে যেতে গেলে পুরো মাথাই নষ্ট, এই সমস্ত নিয়ম মেনে যদি যেতে হয় তাহলে জাস্ট অযথা মাথার উপরে হেডেক নেবার মতো বিষয়। এটা করতে গেলে আগে সমস্ত নথিপত্র কেন্দ্রকে পাঠাতে হবে, কেন্দ্র তারপর সেই সমস্ত নথিপত্র বাংলাদেশে পাঠাবে, বাংলাদেশ তারপর ঠিক করবে যে কাদের কাদের তারা সত্যিই নিজের নাগরিক হিসেবে দেশের ভেতরে ফিরিয়ে নিতে চায়। তার থেকে অনেক সুন্দর একটি প্রক্রিয়া হিমন্ত বিশ্ব শর্মার দাবি তিনি নিজেই বানিয়ে ফেলেছেন। আর সেটা কি? সেটা হচ্ছে পুশব্যাক। এই পুশব্যাক বিষয়টা কি সেই ব্যাখ্যাও হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিজেই দিয়েছেন। তিনি বলছেন পুশব্যাক হচ্ছে আসাম সরকার আসামের ভেতর অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যাদের চিহ্নিত করেছে, রাতের অন্ধকারে তাদের আসাম বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তের যে জায়গাটায় বাংলাদেশের সীমান্তরক্ষীরা উপস্থিত নেই সেখান থেকে এই অনুপ্রবেশকারীদের জাস্ট ধাক্কা মেরে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে। পুশব্যাক, তাদের জাস্ট ধাক্কা মেরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লিটারেলি এটাই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তাদের ধাক্কা মেরে ওদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার যাদের এইভাবে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো হচ্ছে তারা আবার ওই একইভাবে তো আসামে ফিরে আসতে পারে, তাদের সেক্ষেত্রে আবার জড়ো করে নিয়ে গিয়ে সেই রাতের অন্ধকারে ধাক্কা মেরে বাংলাদেশে ফেলে দেওয়া হবে। মানে মনে করুন একটা টেনিস ম্যাচ চলছে দুটো দেশের মধ্যে, মাঝখানে বল হিসেবে ব্যবহৃত হচ্ছেন কিছু মানুষ। হিমন্ত বিশ্ব শর্মার দাবি হচ্ছে এখনো তার আবার ক্ষমতায় আসার পরেও আসামে 17 থেকে 20 লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী এখনো রয়েছেন। শুভেন্দু অধিকারী এমন কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেননি, এরকম কোনো শঙ্কার কথা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সামনে রাখেননি। তবে আপনাদের নিশ্চয়ই মনে আছে ভোটের আগে এসআইআর এর সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সময় বলেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা যতজন বাংলায় ঢুকে বসে রয়েছেন তাতে মোটামুটি 1 কোটির বেশি মানুষের নাম তো বাদ যাবেই। এসআইআর প্রক্রিয়ায় আপনারা জানেন এখনো পর্যন্ত প্রায় 25 লক্ষের বেশি মানুষ কিন্তু আটকে রয়েছেন, এখনো তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন যে তাদের নামটা আদৌ ভোটার তালিকায় উঠবে কি উঠবে না, এবং সেই লাইন অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে, যাদের কথা বলতে গেলে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলই ভুলে গেছে। এখন এদের মধ্যে হিন্দুরাও রয়েছেন আবার মুসলিমরাও রয়েছেন। এবার এখানে অবশ্যই বলতে হয় যে হিন্দু ভোটার যাদের নাম বাদ গিয়েছিল ভোটের আগে হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গে প্রচার করতে এসে বলেছিলেন যে হিন্দুরা একটু স্যাক্রিফাইস করছেন, দেশের
উন্নয়নের জন্য, বাংলার উন্নতির জন্য তারা একটু স্যাক্রিফাইস করছেন। তো এখন তাহলে তো বিজেপি সরকার এসে গেছে, সেক্ষেত্রে কি হবে সেটা অবশ্যই দেখার বিষয়। এবং সেক্ষেত্রে নিজের সতীর্থ হিমন্ত বিশ্ব শর্মার মতো শুভেন্দু অধিকারীও ওই রাতের অন্ধকারে পুশব্যাক বা ধাক্কা মেরে বাংলাদেশে ফেলে দেবার সেই নীতি গ্রহণ করবেন, নাকি এই অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করার ক্ষেত্রে কেন্দ্রের যে নিয়ম নীতি যা প্রথা রয়েছে সেইটা তিনি গ্রহণ করবেন, সেই অনুযায়ী চলবেন, সেটা অবশ্যই দেখার বিষয়। এবার কেউ প্রশ্ন করতেই পারেন যে যদি এইভাবে অবৈধ নাগরিকদের বের করে দেওয়ার যে প্রক্রিয়া, তার মধ্যে যদি দেখা যায় ভারতের কোনো বৈধ নাগরিককে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, বা বিশেষ করে কোনো বৈধ সংখ্যালঘু নাগরিককে ভারত থেকে বের করে দেওয়া হচ্ছে বা আটকে রাখা হচ্ছে, এটা যদি দেখতে পাওয়া যায় তখন কি হবে? কিংবা যদি দেখা যায় যে কারোর কাছে নথিপত্র রয়েছে কিন্তু যারা নথিপত্র দেখবেন তারা দেখতে নারাজ, কোথাও কোনো রকম রাগ টাগের ঘটনা, যদি প্রতিহিংসার বিষয় উঠে আসে তখন কি হবে? দেখুন, এগুলো হওয়া একেবারেই উচিত নয়, কিন্তু উচিত অনুচিতের প্রশ্ন আপনি এখানে করছেন না। এবার এখানে যদি বলা হয় যে না না এসব কিছুই হবে না, এসব তো হতেই পারে না, এই কথা বলে চুপ করে যাওয়াটা খুব সহজ, উত্তর দেওয়াটা কঠিন, আর সেই কঠিন কাজ করতেই আমি এখানে বসেছি। এর উত্তর হচ্ছে, প্রথম কথা, মুখ্যমন্ত্রী পদে যে ব্যক্তি রয়েছেন তার উপরে প্রাথমিকভাবে এটা অনেকটাই কিন্তু নির্ভর করবে। তিনি হেমন্ত পথে এগোবেন নাকি তিনি কেন্দ্রের পথে, কেন্দ্রের নিয়ম মতো এগোবেন, তার উপর অনেক কিছু নির্ভর করবে। তিনি বলবেন সবকা সাথ সবকা বিকাশ, নাকি তিনি বলবেন জো হামারে সাথ হাম উনকা সাথ। তিনি বলবেন আমি সবার মুখ্যমন্ত্রী, নাকি তিনি বলবেন আমাকে তো হিন্দুরাই জিতিয়ে এনেছেন, আমাকে তো হিন্দুরাই মুখ্যমন্ত্রী করেছেন। এর ওপরেও কিন্তু অনেকটাই প্রাথমিকভাবে গোটা বিষয়টা নির্ভর করবে। এবং এখানে যে কটা কথা বললাম এগুলো একটাও আমার কথা নয়, সবটা তিনিই বলেছেন, প্রত্যেকটা কথাই তিনি বলেছেন। কাজেই যেহেতু তিনিই সব কটা কথা বলেছেন, এখন কোন কথাটা অনুযায়ী তিনি কাজ করবেন তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করবে যে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়ার গোটা প্রক্রিয়ার উপর কতটা কি প্রভাব দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, বিরোধীদের ভূমিকার উপর অনেক কিছু নির্ভর করবে। যদি দেখা যায় কোনো বৈধ নাগরিককে অবৈধ হিসেবে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, সেক্ষেত্রে বিরোধীরা কতটা তার পাশে এসে দাঁড়াবেন, নাকি তারা ভাববেন যে না না এর পাশে দাঁড়াতে গেলে আমাদের আবার মুসলিম প্রেমী বলে তকমা লাগিয়ে দেবে, হিন্দু ভোট সেক্ষেত্রে আমাদের হাত থেকে চলে যাবে, তাই না যাওয়াই ভালো। এর মধ্যে কোনটা তারা ভাববেন, কোনটা অনুযায়ী এগোবেন, তার উপরেও অনেক কিছু নির্ভর করছে। এবং তৃতীয় কথা, রাতের অন্ধকারে কোনো বৈধ নাগরিককে যদি অবৈধ করে দেওয়া হয় তাহলে সেই বিষয়টা সুপ্রিম কোর্টের আইনের আলোর সামনেও কিন্তু নিয়ে আসা যেতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে যাওয়ার ঘটনাটা, এবং সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছিল। সেই কেসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে তখন যে কথা বলা হয়েছিল সেই কথা কিন্তু আদালতের তরফ থেকে আবারও কেন্দ্রীয় সরকারকে মনে করিয়ে দেওয়া হতে পারে। সেই সময় আদালতে এই বিচারপতিদের বেঞ্চের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছিল যে এখানে অনেকগুলো তথ্য প্রমাণ রয়েছে, অনেকগুলো নথি রয়েছে, জন্মের শংসাপত্র রয়েছে, আত্মীয় স্বজনদের সঙ্গে থাকেন সেই বিষয়টা সামনে তুলে ধরা হচ্ছে। এগুলোও কিন্তু এক একটা প্রমাণ, এগুলো এক একটা প্রমাণ যেগুলো আপনাদের শুনতে হবে। অভিযোগ হচ্ছে আপনারা কোনো কিছু না শুনে, কোনো কিছু না দেখে বাংলাদেশে পুশব্যাক করেছেন, সেখানে পাঠিয়ে দিয়েছেন। তারই সঙ্গে বিচারপতিরা সেই সময় কেন্দ্রীয় সরকারকে বলেছিলেন যে দেখুন, কেউ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদের আপনারা পুশব্যাক করতেই পারেন, সেখানে কোনো আপত্তি নেই, কিন্তু একজন ব্যক্তি তিনি যদি বলেন তিনি জন্মেছেন ভারতে, বড় হয়েছেন ভারতে, তাহলে সেক্ষেত্রে তার অধিকার রয়েছে, তার কথা শুনতে হবে, তার কথা শোনা উচিত। তারপর তাকে বাংলাদেশের জেল থেকে উদ্ধার করে আবার ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং গোটা জিনিসটাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 6 মাস সময় লেগে গিয়েছিল সুপ্রিম কোর্টের সাথেও। এবার দেখুন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা জায়গায় বলেছেন অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে যাদের ধরা হবে তাদের আদালতের সামনে পেশ করার কোনো দরকার নেই। এখন বিষয়টা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যাদের ধরা হবে প্রথম থেকেই তাদের হাতে কোনো রকম কোনো আইনের অধিকার বা আইনের ক্ষমতা থাকবে না, তাদের নথিপত্র দেখানোর সময় দেওয়া হবে কি হবে না, কিংবা তাদের হোল্ডিং সেন্টারে যারা ধরে নিয়ে যাবে, যারা রাখবে, তারাই দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গিয়ে তারাই সমস্ত কিছু বিচার করবে, বিষয়টা এরকম হবে কিনা সে সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ল্যারিটি নেই। বিষয়টা হচ্ছে, আমাদের দেশকে সুরক্ষিত করার জন্য ভারতকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে, এটা অবশ্যই দরকারি। একই সঙ্গে কাউকে যদি অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা হয় তার আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা, তার নথিপত্র দেখানোর একটা জায়গা তাকে দিতে হবে, এটাও কিন্তু দরকারি।
যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা যদি বিশ্বাস করতে হয়, তারা বলেছেন যে এবারের এসআইআর এ যে সমস্ত মুসলিমদের নাম উঠে গেছে ভোটার তালিকায়, তাদের আলাদা করে আর নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। তাহলে সেক্ষেত্রে তাদের সঙ্গে কোনো রকম কোনো সমস্যা আবার নতুন করে এখানে তৈরি হবে না, সেটা আশা করা যায়। কিংবা যাদের নাম এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে আটকে আছে, এখনো পর্যন্ত যাচাই হয়ে বিষয়টা সামনে আসেনি যে তাদের নাম ভোটার তালিকায় উঠছে না বাদ চলে যাচ্ছে, সেক্ষেত্রে সেই যাচাই প্রক্রিয়াটাকে হয় তাড়াতাড়ি শেষ করতে হবে, আর না হলে যতক্ষণ না পর্যন্ত যাচাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা। এর মাঝখানেই সেই নামগুলোকে ধরে নিয়ে টানাটানি, তাদের পুশব্যাক করা, অন্ধকারে বর্ডারের ওপারে ধাক্কা মেরে ফেলে দেওয়া, এই বিষয়টা যেন না হয় সেটাও আশা করা যায়, সেটাও হওয়া কিন্তু খুবই দরকারি। এবার এগুলো গেল নীতির কথা, আইনের কথা। আপনি যদি কট্টর সমর্থক হন এবং আপনি যদি এখন বলেন যে আরে 10 জন অনুপ্রবেশকারীকে বের করতে গেলে তার সঙ্গে যদি 2-4 জন বৈধ লোকজন চলেও যায়, তাদের যদি বের করে দেওয়াও হয় তাতে অসুবিধা কি আছে? এত বড় একটা কাজ করতে গেলে একটু 2-4টে ভুল তো এরকম হতেই পারে। কিংবা আপনি যদি বলেন যে এটা হিন্দুদের দেশ, এখানে ওরা কেন থাকবে, মুসলিমদের বের করে দাও, এসব যদি আপনার যুক্তি হয় তাহলে আপনার জন্য কমেন্ট বক্স খোলা আছে এবং সেক্ষেত্রে আপনি রাজনৈতিকভাবে সংবিধানকেও কাটাছেড়া করতেই পারেন। আমার কাজ হচ্ছে যেটা সেটা আপনাদের সামনে রাখা, তারপর আপনি সেটা নিয়ে কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ওপর। দেখুন, ফাটাকেষ্ট আমার কেউ হয় না, আমি খবর তৈরি করি না, যেটা খবর সেটা আমি শুধু জানাই আপনাদের। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন। গত 17ই মে এর আগে 1981 সালে এই দিনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছিল। 75-এর পট পরিবর্তনের পরে ওই দিনটাকে অবলম্বন করেই গত 17ই মে আমরা দেখেছি শেখ হাসিনা দেশে ফিরছেন। তিনি দেশে ফিরবেন, মানে এই আইন আদালত যে শাস্তি তাকে দিয়েছে সেগুলোকে তিনি কেয়ার করবেন না, এরকম ঘোষণা দেওয়ার পর থেকেই চতুর্দিকে তোলপাড় চলছে। এই তোলপাড়ের ব্যাপারটা এখন একেবারে প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক পর্যায়ে চলে গেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম গতকালকে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেখানে বেশ খানিকটা চমক লক্ষ্য করা গেছে। তার কথাতে মনে হয়েছে যে তিনি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব খুবই কনফিডেন্ট তারা দেশে ফিরবেন এবং দেশে যে পরিস্থিতিই হোক না কেন সেই পরিস্থিতি মোকাবেলা করবেন। এবং তিনি তার কথাতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে রাজকীয়ভাবে ভারতে গেছেন সেভাবে ওই রাজকীয়ভাবেই দেশে ফিরবেন। এই কথা যখন বলছেন তখন মানে শেখ হাসিনা ফেরার দিন সত্যিকারের অভ্যুত্থান হবে, সত্যিকারের গণ অভ্যুত্থান হবে, এই কথাও বলছেন। বাহাউদ্দিন নাসিম খুবই গুরুত্বপূর্ণ কিছু কি পয়েন্টে কথা বলেছেন। চলুন আমরা একটু তার কথা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। শেখ হাসিনার এই ফেরাটা মানে ফিরতে চাওয়াটা এটা আর যখন গুঞ্জন গুজব এগুলোর আলোচনা এরকম পর্যায়ে নেই, এটাকে সত্য হিসেবে তারা যখন প্রকাশ্যে বলছেন তখন কোন বাস্তবতা হবে শেখ হাসিনা যদি এই মুহূর্তে ফিরতে চান। এবং শেখ হাসিনার সেই ফেরাটা আওয়ামী লীগের প্রত্যাশা অনুযায়ী আর একটা গণ অভ্যুত্থান হবে কিনা, কিংবা সেটাই প্রকৃত গণ অভ্যুত্থান কিনা, কি বোঝাতে চাইছেন তারা, চলুন একটু বুঝে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। শেখ হাসিনার ফেরার ঘোষণাটা এখন বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কথাতে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া মনে হচ্ছে যে এটা আর মানে মুখের কথা না, এটাই বাস্তবতা। যখন বাংলাদেশ সরকার, প্রফেসর ইউনূস সরকার এবং পরবর্তীতে এই বর্তমান বিএনপি সরকার বেশ কয়েকবার এই দুই সরকার মিলে শেখ হাসিনাকে প্রত্যার্পণের আবেদন জানিয়েছে ভারতকে, অর্থাৎ ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি সেখানে শেখ হাসিনাকে একজন আসামি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দেয়া যেন হয়, সেই আবেদন করা হয়েছে। সেই আবেদন যখন করা হয়েছে সেই আবেদনকে পাত্তা না দিয়ে, পাত্তা তো একদিক থেকে ভারত দিচ্ছেই না, অন্যদিক থেকে শেখ হাসিনা সেটাকে পাত্তা না দিয়ে নিজেই যে ফিরতে চাচ্ছেন, এটার মধ্যেই যত রহস্য খুঁজে ফিরছি আমরা। কি বললেন বাহাউদ্দিন নাসিম, যেগুলো বলার চেষ্টা করলেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে 2-3টা পয়েন্ট, তার মধ্যে একটা হচ্ছে শেখ হাসিনা ফিরবেন বীরের বেশে। যেভাবে তিনি রাষ্ট্রীয় প্রটোকলে, রাষ্ট্রীয় মর্যাদায় ভারতে গেছেন, দিল্লিতে গেছেন, দিল্লি থেকে বাংলাদেশেও ফিরবেন তেমনই প্রটোকলে, এবং তার জন্য বাংলাদেশ থেকে বিমান পাঠাতে হবে, সেটা বিমান বাহিনীর বিমান হতে পারে, স্পেশাল বিমান পাঠাতে হবে, সেই স্পেশাল বিমানেই তিনি ফিরবেন এবং
এবং রাজকীয়ভাবেই ফিরবেন, এই বক্তব্য দিয়েছেন বাহাউদ্দিন নাসিম, এবং এটা নাকি শেখ হাসিনারও বক্তব্য। অর্থাৎ সাধারণ যে ফ্লাইট সেখানে একজন যাত্রী হিসেবে তিনি আসবেন সেরকম আসবেন না, তিনি রাজকীয়ভাবে আসতে চান। এই বক্তব্য যখন তিনি দিচ্ছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন দেশে ফিরতে চান শেখ হাসিনা, তার উপরে মৃত্যুদণ্ডের খড়গ আছে, সেটা তিনি জানা সত্ত্বেও কেন ফিরতে চান। বাহাউদ্দিন নাসিম বলছেন দেশে নাগরিকদের উপরে যে অনাচার, অত্যাচার, সীমাহীন নির্যাতন এগুলো হচ্ছে, তার থেকে নেতাকর্মীরা যেন মুক্তি পায় এবং নিজের দায়িত্ববোধ, দেশবাসীর প্রতি তার নিজের দায়িত্ববোধ থেকে যেমন তিনি ফিরতে চান, তেমনি আরেকটা বড় কারণ হচ্ছে জনগণ এখন চাইছে শেখ হাসিনা ফিরুন এবং শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দেন, শেখ হাসিনাকে তারা চাইছে, জনগণের চাওয়া পূরণ করার জন্যই তিনি ফিরতে চান। এটা বাহাউদ্দিন নাসিমের বক্তব্য। তাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয়েছিল যে এই যে ফিরতে চাওয়া, এই ফিরতে চাওয়ার পেছনে শক্তিটা কোথায়, কোথা থেকে এই শক্তিটা পাচ্ছেন? কোনো সমঝোতা হয়েছে কিংবা আন্তর্জাতিক কোনো পর্যায় থেকে এই শক্তিটা দেয়া হয়েছে? মানে তিনি বলছেন যে রাষ্ট্রনায়করা কখনো কারাগারকে, জেল জুলুমকে ভয় পায় না। বলেছেন, মানে শেখ হাসিনা বলছেন যে আমার নেত্রী বলেছেন যে আই ডোন্ট কেয়ার, আইসিটি আদালত, মৃত্যু যে কোনো সময় হতে পারে, বীরের বেশে মাথা উঁচু করে তাই তিনি ফিরতে চান, মৃত্যুকে তিনি পরোয়া করতে চান না। মানে তিনি ভাবতে চান যে কোনো সময়তে আমি মারা যেতে পারি, সুতরাং ওই ফাঁসির দড়িকে ভয় পেয়ে কি লাভ। ইন্টারেস্টিংলি আমি যখন এই মানে সাক্ষাৎকারটা দেখছিলাম দ্য ওয়ালে, তখন বাহাউদ্দিন নাসিম বারবার প্রফেসর ইউনূস সরকার এবং বর্তমান বিএনপি সরকারকে ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিস্ট সরকার এই শব্দগুলো ব্যবহার করছিলেন। যে শব্দগুলো আওয়ামী লীগের ব্যাপারে ব্যবহার করা হয় সেই শব্দগুলো তিনি বর্তমান সরকার এবং ইউনূস সরকার সম্পর্কে বারবার ব্যবহার করছিলেন। মানে তাকে প্রশ্ন করা হয়েছে যে শেখ হাসিনা কি তাহলে কাঁটাতারের বেড়া ভেদ করে ফিরতে চান, কাঁটাতারের বেড়া তিনি মানতে চান না? মানে এবং তখন বাহাউদ্দিন নাসিম বলেছেন শেখ হাসিনা এমনভাবে ফিরতে চান যে তার ওই ফেরাটাই একটা নতুন গণ অভ্যুত্থান হবে এবং সেটাই প্রকৃত গণ অভ্যুত্থান হবে। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে উদাহরণ হিসেবে বলেছেন যে ওই 5 আগস্ট যেভাবে গণভবন আক্রমণ করা হয়েছিল, যেভাবে লুটপাট, ভাঙচুর, আগুন দেয়া, এই ঘটনাগুলো ঘটানো হয়েছিল এবং এটা জঙ্গি গোষ্ঠী, জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী করেছিল এবং তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনা আর শেখ রেহানাকে একেবারে ছিঁড়ে কুড়ে খাওয়ার। সেখান থেকে শেখ হাসিনা কৌশলে বেরিয়ে আসতে পেরেছেন, মানে সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। এটা কখনো তিনি বলছেন যে ওটা কখনো, যে জঙ্গিবাদের চিত্র আমরা দেখেছি সেটা কখনো গণ অভ্যুত্থান হতে পারে না। এই বক্তব্য বেশ ইন্টারেস্টিং বক্তব্য মনে হয়েছে এবং তিনি বলছেন যে শেখ হাসিনা ফেরার মধ্য দিয়েই জন অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান দুটোই হবে। তিনি বলেছেন যে দেশের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে, দেশের মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে তারা মিস করছে, শেখ হাসিনাকে তাদের প্রয়োজন। এবং তিনি এক কথাও বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের পতন হবে, অর্থাৎ বর্তমান সরকারের পতনও একটা আওয়ামী লীগের টার্গেট, এটা বাহাউদ্দিন নাসিম বলছেন। কিন্তু এই মাত্র 3 মাস বয়সী একটা সরকারের পতন হবে গণ অভ্যুত্থানে, সেটা কতটা মানে বিশ্বাসযোগ্য ব্যাপার, সেই ব্যাপারে তর্ক হতেই পারে। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই সরকারের কাছে কোনো অনুরোধ, অনুনয়, বিনয় কিংবা কারো দয়া, মানে এই সরকারের দয়া, এগুলো তারা চান না, কারো দয়ায় তারা বাঁচতে চান না। আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আমাদেরকে যে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, এটা ফিরে পাওয়া আমাদের অধিকার, এটা কারো দয়ার দান নয়, এই অধিকার আমরা নিজেরা ছিনিয়ে নেব, অর্জন করে নেব, এরকম বক্তব্য বাহাউদ্দিন নাসিম দিয়েছেন। অর্থাৎ বাহাউদ্দিন নাসিমের এই সাক্ষাৎকারের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে শেখ হাসিনার ফেরাটাকে তিনি একেবারে নিশ্চিত করে দিলেন যে তিনি ফিরছেন। এখন এই কবে নাগাদ ফিরছেন, কিভাবে ফিরছেন, শেখ হাসিনার ফেরাটাই নতুন একটা গণ অভ্যুত্থান হবে, সেটাই প্রকৃত গণ অভ্যুত্থান, সেটাই প্রকৃত জন অভ্যুত্থান। শেখ হাসিনা কাউকে পরোয়া করবেন না, বীরের বেশে ফিরবেন এবং ইন্টারেস্টিংলি তাকে আনার জন্য বাংলাদেশ থেকে স্পেশাল বিমান পাঠাতে হবে, সেই স্পেশাল বিমানে তিনি ফিরবেন। এই কথাগুলো আমার কাছে একটু চমকপ্রদ বেশি মনে হয়েছে। যখন একটা কথাকে অনেক বেশি চমকপ্রদ মনে হয় তখন সেই কথার বাস্তবতা কিংবা সত্যতা নিয়ে এক ধরনের কনফিউশন থেকেই যায় বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।